নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝে আমি সমাকলনের একটা চ্যাপ্টার স্টার্ট করছি, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমাদের পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 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 তো আসবেই। কেউ যদি এই চ্যাপ্টারটা করে নিতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা শিওর কমন পেয়ে যাচ্ছ। তাই প্রত্যেকে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করাবো ধরে ধরে বুঝবে এবং বাড়িতে পড়বে। ওকে, তো চ্যাপ্টারের নাম হেডিং দাও প্রত্যেকে আংশিক সমাকলন। চ্যাপ্টারের নাম দাও আংশিক সমাকলন। আংশিক সমাকলন, ক্লিয়ার? আংশিক সমাকলন। আমি সব কিছু বলছি বুঝিয়ে, ব্যাপারটা কি, বৃত্তান্ত কি, কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই। আংশিক সমাকলন। আচ্ছা, প্রথমে আমি বলি আংশিক সমাকলন এটা কিসের পার্ট? এটা গণিতের কোন শাখার অংশ? এটা কি বীজগণিত? এটা কি জ্যামিতি? এটা কি পরিমিতি? এটা কিসের পার্ট? মাথায় রাখবে, আংশিক সমাকলন এটা হচ্ছে গণিতের কলনবিদ্যার পার্ট। কি বললাম? কলনবিদ্যা। কলনবিদ্যার পার্ট হচ্ছে কি আংশিক সমাকলন এই চ্যাপ্টারটি। কলনবিদ্যার মধ্যে কিন্তু দুটো পোর্শন আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অবকলন আর একটা সমাকলন। কি বললাম? একটা হচ্ছে অবকলন, একটা অবকলন, আর অপরটি হচ্ছে সমাকলন। সমাকলন। তো মাথায় রাখবে, তোমাদের এই যে আংশিক সমাকলন এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু কলনবিদ্যার সমাকলন এই গ্রুপের, যদি বলা যায় তোমাদের চ্যাপ্টার বিভাজন তোমাদের বই থেকে, তাহলে বলতে পারো এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। বুঝতে পারলে? এটা 3 নম্বর চ্যাপ্টার। কারণ সমাকলনের প্রথম যে চ্যাপ্টারটা না, প্রথম যে চ্যাপ্টার সেটা রয়েছে, সেটা কি রয়েছে? অনির্দিষ্ট সমাকলন। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন এটা ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড যে চ্যাপ্টারটা, সে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে পরিবর্ত পদ্ধতি। কি বললাম? পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমাকলন বা পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি। তো তোমাদের বইয়ে এই পরিবর্ত পদ্ধতিতে দুটো পার্ট ভাগ করে দিয়েছে, একটা পার্ট কি এ আর একটা পার্ট কি বি। টোটাল কিন্তু দুটো পার্ট। তোমাদের সিলেবাসে সমাকলনের আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে আংশিক সমাকলন। আংশিক সমাকলন। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল। কয়েকটি বিশেষ আকারের, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল। অপেক্ষকের সমাকলন। আর নাম্বার 5 লাস্ট চ্যাপ্টার নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলনের দুটো পার্ট আছে, একটা এ পার্ট আর একটা বি পার্ট। ক্লিয়ার? তো দেখো, নামে 5টা চ্যাপ্টার, কিন্তু আসলে কাজে করা চ্যাপ্টার 7টা, তাই না? 1টা 2টো 3টে 4 5 6 7। তোমাদের আমি এই চ্যাপ্টারটা আসলে কি জানো, এই চ্যাপ্টারটার নামে হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, কিন্তু কাজে প্রায় এতটা চ্যাপ্টার হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের। নামে এই চ্যাপ্টারটা অনির্দিষ্ট সমাকলন কেন? কারণ এই চ্যাপ্টারের মধ্যে না তোমাদের ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে, আর এই চ্যাপ্টারে ফর্মুলার প্রয়োগ সীমিতভাবে আলোচনা করা হয়েছে, তার ব্যাপক অর্থে প্রয়োগ তুমি পরবর্তী চ্যাপ্টারগুলোতে পাবে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা এই যে 4টে চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই 4টেই কিন্তু অনির্দিষ্টর।
আর এই একটা চ্যাপ্টার তোমাদের বইয়ে নির্দিষ্ট। তো তোমাদের আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি তা হচ্ছে আংশিক সমাকলন পদ্ধতির মাধ্যমে কেমন করে সমাকলন নির্ণয় করবে। এবার তোমরা বলতে পারো স্যার এর প্রয়োজনীয়তা কেন পড়লো? ক্লিয়ার? এর প্রয়োজনীয়তা হঠাৎ করে স্যার কেন আপনি এই চ্যাপ্টারটা করাচ্ছেন, বা আমাদের ইন্টিগ্রেশনে কেন এই পার্টটা অ্যাড হলো, কি কারণে অ্যাড হলো? দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে না, ফার্স্ট চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকলন, এই চ্যাপ্টার বলছে দেখ ভাই, সমাকলন নির্ণয়ের জন্য না, সমাকলন নির্ণয়ের জন্য আমরা যখন ইন্টিগ্রেশন করি, কার করি? এটা সমাকলনের ইন্টিগ্রেশন করি, ঠিক কিনা বলো ভাই? আমরা একটা সমাকলনের ইন্টিগ্রেশন করি। তো বলছে এই সমাকলটা যদি আদর্শ আকার থাকে, আদর্শ আকার মানে ডিরেক্ট ফর্মুলা পড়বে এরকম চেহারা যদি থাকে, স্যার ডিরেক্ট ফর্মুলা পড়বে মানে ধরে নাও ওখানে এফএক্সটা আছে এরকম দেখতে, x⁴n, আমরা কি ওর তো ফর্মুলা জানি, বা ধরো এরকম আছে 1/x, আমরা তো ওর ফর্মুলা জানি, বা ধরো ওখানে আছে sin x, আমরা তো ওর ফর্মুলা জানি। তো যদি বাই চান্স সমাকল্য মানে আদর্শ আকারের সমাকল্য থাকে তাহলে তো ডিরেক্ট ফর্মুলা বসিয়ে অঙ্কটা হয়ে যায়। তো এটা দিয়েই তোমাদের অঙ্কগুলো ছিল কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার 1-এ। তো ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতাম, ফর্মুলা ইউজ করে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক সলভ করতাম। ক্লিয়ার? তো এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। সেকেন্ড কি? সেকেন্ড, আমরা যখন এই ইন্টিগ্রেশনটা সলভ করতে যাই হঠাৎ করে দেখছি যে এই ফাংশনটা এমন না যে ওই ফাংশনটাকে আমরা সমাকলন করতে পারছি না। কেন? আদর্শ আকারের সমাকল্য ছিল না। তখন কি করতাম? তখন পরিবর্ত পদ্ধতির হেল্প নিতাম। কিভাবে? এমন একটা ফাংশনের হেল্প নিতাম যাতে এই পুরো অঙ্কটা আদর্শ আকারের সমাকল্যে পরিণত হয়। তো তখন আমরা এই চ্যাপ্টার পরিবর্ত পদ্ধতির হেল্প নিতাম। ক্লিয়ার? চ্যাপ্টার 2 এর হেল্প নিতাম, চ্যাপ্টার 2 এর হেল্প নিতাম। 3 নম্বর ক্ষেত্রে কি? 3 নম্বর ক্ষেত্রে মাথায় রাখবে আংশিক সমাকলন কখন প্রয়োগ করি। তো তার অ্যান্সার হচ্ছে দুটো। কি কি অ্যান্সার? প্রথম অ্যান্সারটা হচ্ছে যে আমাকে এমন একটা সমাকল্য দেবে যার সূত্র আমরা শিখিনি। নাম্বার 1 কি বললাম? এমন একটা সমাকল্য তোমাকে দেবে যার সূত্র তোমরা শেখোনি। যেমন ধরো ওই সমাকল্যটা হচ্ছে log x, তুমি log x এর ডেরিভেটিভ শিখেছো 1/x, কিন্তু ইন্টিগ্রেশন শিখেছো? শেখোনি। যেমন ধরো তুমি হয়তো tan ইনভার্স x, তুমি তার ডেরিভেটিভ শিখেছো, কিন্তু তার কি ইন্টিগ্রেশন শিখেছো? তার ইন্টিগ্রেশন কিন্তু আমরা শিখিনি। ক্লিয়ার? তার কিন্তু ফর্মুলা আমরা জানি না। তাহলে তুমি এই সমস্ত ইন্টিগ্রেশন করবে কিভাবে? কোন টেকনিকে করবে? তো এটার জন্য আমরা আংশিক সমাকলন পদ্ধতি কিন্তু শিখব, এটা একটা কাজ। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে আমরা যেমন ডেরিভেটিভে গুণফলের ডেরিভেটিভ শিখেছিলাম না, আমরা এই চ্যাপ্টারে শিখব দুটো ফাংশন ইউ একটা ফাংশন আর ভি একটা ফাংশন যদি গুণ হয়ে থাকে তাহলে গুণফলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার ফর্মুলা কি। ক্লিয়ার? আসলে সমস্ত শিক্ষকরা কী করে বলতো, এই টপিকের উপর বেশি জোর দেয়, কারণ হচ্ছে এটাও কিন্তু এর মাধ্যমে করা যায়। তাই তো মূল উদ্দেশ্য হচ্ছে কি, যদি দুটো ফাংশন গুণ হয়ে থাকে, কি বললাম দুটো ফাংশন যদি গুণ হয়ে থাকে তাহলে গুণফলের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কোন টেকনিকে করব, তার জন্যই কিন্তু এই চ্যাপ্টার। ক্লিয়ার? কিন্তু উল্টোভাবে বললে গেলে আরও কিছু কারণ আছে। সে কারণটা কি? সে কারণটা হচ্ছে কিছু ফাংশন আছে যে ফাংশনের আদর্শ ফাংশন, অথচ আমরা তার কিন্তু ডেরিভেটিভ করেছিলাম, ইন্টিগ্রেশন করিনি। তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা কেমন করে ইন্টিগ্রেশন করব, তার জন্য কিন্তু আমাদের এই চ্যাপ্টার। বুঝতে পারলে উদ্দেশ্যটা কি? আচ্ছা স্যার একটু বলে দিন, এই চ্যাপ্টার আমরা প্রশ্নের মানে উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেন সেট, ওই কোশ্চেন সেটের কোথায় খুঁজে পাবো? যখন উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পাবে তখন কোন জায়গায় এই অঙ্ক খুঁজে পাবে? তো আগেই বলি, এই চ্যাপ্টার করতে পারলে তুমি মোটামুটি মার্কস
মোটামুটি মার্কস তুমি পাবে হচ্ছে 4, মোটামুটি 4 বা 5 এরকম মার্ক পেতে পারো। আমি বড় অঙ্কের ক্ষেত্রে বলছি, ছোট অঙ্ক বলছি না। হয় তুমি 2 মার্ক অথবা 4 মার্কের জন্য কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক পাবে। 2 মার্ক পাও কি না পাও আমি জানি না, বাট 4 মার্ক পাবে গ্যারেন্টি। ক্লিয়ার? স্যার এই 4 মার্কের জন্য প্রশ্নপত্রের কোথায় অঙ্ক থাকবে? তো লিখে নাও, অঙ্কের পজিশন হচ্ছে মার্কস 4-এর জন্য অঙ্ক নাম্বার 2-এর, তোমরা জানো এতে থাকে ইউনিট 1 থেকে, বিয়ে থাকে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে, সিতে সি এর 2-এর সি এর অঙ্ক নাম্বার 2-এর সি এর অঙ্ক নাম্বার 2-এ তুমি পাবে এই চ্যাপ্টারের অঙ্ক। অর থাকবে, দুটো অঙ্ক, কিছুর সঙ্গে কিছু অর থাকবে অথবা থাকবে। তো একটা অঙ্ক দেখবে এখান থেকে দেয়, বুঝতে পারলে? তাহলে অঙ্কের অবস্থান বলে দিলাম। স্যার এবার একটু বলে দিন যে এই অঙ্কের টাইপ কটা আছে, একটু টাইপগুলো বলে দিন। টাইপগুলো বললে আমাদেরও বুঝতে সুবিধা হবে। তো দেখো টাইপ, টোটাল প্রায় 5টা টাইপের অঙ্ক এই চ্যাপ্টারে পাবা। যদিও আমরা এই চ্যাপ্টারে টোটাল 2 টাইপের অঙ্ক করা যায়, কিন্তু আমি তোমাদের শেখার সুবিধার জন্য, যাতে যখন তখন তোমরা পরীক্ষা হলে নামাতে পারো অঙ্কগুলো, ওই জন্য আমি ইচ্ছা করে 2টো টাইপ থাকলেও ওকে আমি টোটাল আরও এক্সট্রা 3টা টাইপ বাড়িয়ে 5টা টাইপে পরিণত করব। ক্লিয়ার? কি কি টাইপ? ফার্স্ট টাইপ হচ্ছে এটাই, দুটো ফাংশান যদি গুণ হয়ে থাকে তাহলে এই গুণফলের ইন্টিগ্রেশন করব কি করে, এটার জন্য একটা টাইপ 1 গেল। নেক্সট টাইপ কি? টাইপ 2 হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার এক্স ভেতরে একটা ফাংশান প্লাস কি ওই ফাংশানটার নাকি আবার ডেরিভেটিভ, যদি এরকম ফিগারে থাকে তাহলে আমরা তার ইন্টিগ্রেশন করব কি করে? মাথায় রাখবে এটা এই চ্যাপ্টারের নিয়মে এই সূত্র দিয়ে হয়, অথচ আমি এটাকে করব কি পরিবর্ত পদ্ধতিতে। তো পাশে লিখে রাখো পরিবর্ত পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করব, এটাকে ক্যালকুলেশন করব। 3 নম্বর টাইপ কি? 3 নম্বর টাইপ হচ্ছে এরকম ধরনের, ধরো এফএক্স থাকছে, তো এফএক্স থাকছে আর ভেতরে থাকবে এফ ড্যাশ এক্স। ক্লিয়ার? কিন্তু বাইরে ই টু দি পাওয়ার এক্স নেই, হয়তো আরও কিছু গুণ হয়ে থাকবে। যেমন আমি একটা অঙ্কের মাধ্যমে বলি, জেনারেল ফর্ম না দিয়ে, যেমন ধরো এরকম ধরনের সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স ইন্টু ডিএক্স, এরকম ধরনের। দেখো তোমরা ফিল করতে পারবে এখানে যে সাইনের ডেরিভেটিভ করলে কস পাওয়া যায়, তাই না? তো এরকম জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে এরকম টাইপের অঙ্ক বইয়ের কোথায় কোথায় আছে গুছিয়ে এক জায়গায় করে তার সমাধান, ক্লিয়ার, তার ক্যালকুলেশন, এটা শিখব। নাম্বার 4 হচ্ছে কি? নাম্বার 4 হচ্ছে এরকম ধরনের ই টু দি পাওয়ার এক্স, লবে এক্সের রাশিমালা আর হরেও এক্সের রাশিমালা, কিন্তু তার একটা পাওয়ার থাকবে এরকম দেখতে। ক্লিয়ার? ওর ফিগারটা এরকম, খুব সিম্পল ফিগার, কিন্তু দেখো ই টু দি পাওয়ার এক্স, তারপর লব বাই হর থাকবে, লবেও এক্সের এক্সপ্রেশন আর হরেও এক্সের রাশিমালা। ক্লিয়ার? যদি এরকম দেখতে চেহারা হয় তাহলে এক ঝটকায় একটা মাত্র ছোট্ট টেকনিক ইউজ করব আর ধরাধর সিম্পল ফর্মে অঙ্ক নেমে যাবে। কি সেই টেকনিক? ওই টেকনিকটা আমরা শেখার জন্য এই নিয়মটা করলাম। আর লাস্ট হচ্ছে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স, এই আকারের সমাকলন। ক্লিয়ার? মাথায় রাখবে এই আকারের সমাকলনটা আমাদের কিন্তু ক্ষেত্রফল চ্যাপ্টার, তোমাদের অ্যাপ্লিকেশনের যে ক্ষেত্রফল রয়েছে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের জন্য কিন্তু প্রযোজ্য। ক্ষেত্রফল খুবই প্রয়োজনীয়, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে কিন্তু লাগবে এই টপিকটা, তাই আমরা এটাতে স্টার মার্ক দিয়ে রাখবো। ক্লিয়ার? এটাতে স্টার মার্ক দিয়ে রাখবে, কারণ এই 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে।
কিন্তু এই তিনটাই আমরা পরিবর্ত পদ্ধতির মাধ্যমে করব। এটাও পরিবর্ত পদ্ধতির মাধ্যমে করব। পরিবর্ত পদ্ধতি এটাও আমরা পরিবর্ত পদ্ধতির মাধ্যমে করব। তবে অনেক দিন আগে একটা রাইটার ছিলেন যার নাম হচ্ছে কেসি নাগ অ্যান্ড বসু। ওই রাইটারের বুকসে যে টেকনিকে অঙ্কটা সমাধান করে দিয়েছিলেন, ওই নিয়মটাকে, ওই ট্রিক্সটাকে ফলো করাবো। এটাও পরিবর্ত পদ্ধতির মাধ্যমে। ব্যাস, তো এই হচ্ছে টোটাল 5 টাইপের অঙ্ক। বুঝতে পারলে? সংক্ষেপে একবার আলোচনা করে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। চ্যাপ্টারের নাম হচ্ছে আংশিক সমাকলন পদ্ধতি। এটা তোমাদের কলনবিদ্যারই একটা পার্ট। কলনবিদ্যাতে অবকলন আর সমাকলন রয়েছে, আরও আছে তার অ্যাপ্লিকেশান, কিন্তু ওর মূল ধাপ দুটো, অবকলন আর সমাকলন। সমাকলনের টোটাল 5টা চ্যাপ্টার, কিন্তু অফিসিয়ালি 5টা হলেও অ্যাকচুয়ালি 7টা চ্যাপ্টার, কারণ এখানে 2টো চ্যাপ্টার, এখানে 2টো চ্যাপ্টার এক্সট্রা আছে, তাই তো 5টা চ্যাপ্টার বলছি। এই 5টার মধ্যে 3 নম্বর চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তোমাদের আমি এটা বলে দিলাম যে কিসের পার্ট। এবার এর প্রয়োজনীয়তা কী, কেন আমরা একে শিখছি? 2টো কারণে শিখছি। নাম্বার 1 কারণ হচ্ছে দুটো ফাংশান গুণ থাকলে তার ডেরিভেটিভ শিখেছিলাম আমরা, ভাগ থাকলেও ডেরিভেটিভ শিখেছিলাম, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্যার দুটো ফাংশান গুণ হয়ে থাকলে তার ইন্টিগ্রেশন করবো কেমন করে, সেটাকে শেখার জন্যই আমি এই চ্যাপ্টারটাকে শিখছি। পাশাপাশি তোমরা অনেক আদর্শ আকারের ফাংশানের কিন্তু ডেরিভেটিভ করেছিলে, কিন্তু লগের আর ট্যান ইনভার্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন শেখোনি। তো তাদের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্র কি হবে, কেমন করে ইন্টিগ্রেশনটা করব, তার জন্যও কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শিখছি। মার্ক ডিস্ট্রিবিউশন কি, 2 মার্ক ও 4 মার্কের জন্য কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে। 1 মার্কের জন্য আমি যতগুলো কোশ্চেন সেট দেখেছি কয়েকশো, তাতে কিন্তু দেখতে পাইনি আজ অবধি। ওই কারণে আমি 1 মার্কের জন্য বললাম না, তবে 2ও কম দেখতে পাওয়া যায় এই চ্যাপ্টার থেকে পড়লে 4 মার্ক। আর 4 মার্কে যদি অঙ্ক পরে কোথায় পাবে খুঁজে, কোশ্চেনের 2-এর সি এর 2 নম্বর অঙ্কে পাবে খুঁজে। ওখানে 2টো অঙ্ক থাকবে, 2টো অঙ্কের মধ্যে যখন একটা অঙ্ক করতে বলে, তো একটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকে। এটা বলবো না কনফার্ম থাকে, তবে ভোট প্রায় 70% ওই চ্যাপ্টার থেকে পড়ে, তাই আমি বললাম যে পেতে পারো। স্যার এই চ্যাপ্টারে কয় টাইপের অঙ্ক আছে? আপনি অঙ্ক করিয়ে যাচ্ছেন, অঙ্ক শেষই হচ্ছে না, ওই কারণে বলে দিন স্যার কয় টাইপের অঙ্ক আছে। তাই বলে দিচ্ছি 1, 2, 3, 4, 5, এই মাত্র 5টা টাইপের অঙ্ক আছে। এই 5টা টাইপের যদি অঙ্ক করে নিতে পারো, এই চ্যাপ্টার পুরো কমপ্লিট। এই 5টা টাইপের মধ্যে যদি বলি যে অন্যান্য স্যাররা কয় নিয়মে করান, 2 নিয়মে করান। ক্লিয়ার? একটা নিয়ম হচ্ছে ইউ ইন্টু ভি ডিএক্স, এই টেকনিক, গুণফলের টেকনিক, আর একটা এই টেকনিক। আমি এই 3টা নিয়ম এই কারণেই করলাম, কারণ পরীক্ষাতে খুব আসে, আর পরীক্ষার উল্লেখ থাকে না যে তুমি এই পদ্ধতিতেই করো। যেমন 9-এ যখন তোমরা পড়তে, মনে আছে যখন সমাধান করতে দিত 2টো সমীকরণ, তখন কি বলে দিত যে অপনয়নেই করো, এরকম বলতো না, সমাধান করো। তুমি যে কোনো মেথডে করতে পারতে, হোক তা অপনয়ন বা বজ্রগুণন বা তুলনামূলক পদ্ধতি বা পরিবর্ত পদ্ধতি, তোমার উপর ডিপেন্ড করতো তুমি কোন নিয়মে সমাধান করছো। ঠিক একই রকমভাবে তুমি এই অঙ্কগুলো যে করছো, কোন নিয়মে করছো, কোন পদ্ধতিতে করছো, তোমার ব্যক্তিগত ব্যাপার, উল্লেখ করে দেয় না। ওই জন্য যেহেতু কি বলতো, পরিবর্ত পদ্ধতিতে এই অঙ্কগুলো সমাধান করা অনেক সহজ, ওই জন্যই আমি তোমাদের এই টপিকটা পরিবর্ত নিয়মে করাবো। কিন্তু অঙ্ক আছে এখান থেকেই, তাই একটা যে পার্টিকুলার বইকে ফলো করেছি, পার্টিকুলার বইয়ের অঙ্কগুলোকেই করাবো, কিন্তু এই নিয়মে। আর যেগুলো অঙ্ক ইউভি আকারে করা যাবে বা এই নিয়মে, সেগুলো ওই নিয়মে করবো। তো প্রথমে তোমরা এই ফান্ডাটাকে লিখে নাও। তো প্রত্যেকে হেডিং দাও টাইপ 2। প্রথমে আমি টাইপ 2 এর অঙ্কগুলো করাবো। তো টাইপ 2 এর মধ্যে প্রথম যে অঙ্কটা করাবো, ওই অঙ্কটি কিন্তু বইয়ে নেই এখন, কিন্তু শেখার জন্য আমি করাচ্ছি। তোমরা অঙ্কের দাগ নাম্বার দেবে 1, অঙ্কের দাগ নাম্বার দেবে 1, আগে শিখে নাও। দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। ক্লিয়ার? এই অঙ্ক ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আর ব্র্যাকেটে কি রয়েছে, এক্স প্লাস 1 ইন্টু কি ডিএক্স। ওকে, আচ্ছা প্রত্যেকে লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ফাংশনটাকে দেখতে পাচ্ছ না, এটাকে বলছি আমরা সমাকল্য, কিন্তু এটা আদর্শ আকারের সমাকল্য নয়। ক্লিয়ার? আদর্শ আকারের সমাকল্য নয় কেন? কারণ ফর্মুলায় পড়বে
এরকম কিন্তু ফিগার আমি দেখতে পাচ্ছি না, ওখানে ডিরেক্টলি ফর্মুলায় পড়বে। তাহলে নিশ্চয়ই এটাকে আমি অন্য মেথডে সলভ করব। তো এটাকে দুই মেথডে সলভ করা যায়, একটা আংশিক সমাকলন পদ্ধতির মাধ্যমে আর একটা পরিবর্ত মাধ্যমে। তো এটাকে আমরা পরিবর্ত মাধ্যমে সমাধান করব। স্যার নিয়মটা কি, এর ট্রিক্স হচ্ছে এটাই। দেখো তো e⁴x ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের মধ্যে দুটো পোর্শন আছে না, বলো তো কোন অংশটাকে ডেরিভেটিভ করলে কোন অংশটা পাওয়া যাচ্ছে এখানে? যদি এক্সকে ডেরিভেটিভ করলে 1 পাবো না, তো যাকে ডেরিভেটিভ করলে অন্যটা পাওয়া যাচ্ছে তার তলায় দাগ দাও। তার তলায় দাগ দিলাম, দিলাম তো দাগ। মাথায় রাখবে যার তলায় দাগ দিলাম বাবু, কি বললাম, যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু e⁴x অল টাইম, কিন্তু যার তলায় দাগ দেবো সেটা ইন্টু e⁴x, ওটাকেই আমরা ধরে নেব জেড সমস্ত অঙ্কের ক্ষেত্রে। বুঝতে পারলে? সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমরা যার তলায় দাগ দেবো সেটা ইন্টু e⁴x কে জেড ধরে নেবে। এবার তোমরাই বলো, যখন আমরা ডেরিভেটিভ করব কি পাচ্ছি? প্রথম ফাংশন ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ যোগ পরেরটা ফিক্সড এক্সের ডেরিভেটিভ মানে 1 ইন্টু ডিএক্স সমান কি পাচ্ছি বলো? এটা সমান পাচ্ছি ডিজেড। এবার এখান থেকে যদি আমি e⁴xটাকে কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি কি x+1 পাচ্ছি। x+1 ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। এবার আমি দেখো এই পুরো পোর্শন কিন্তু ম্যাচ করে গেছে না, দেখো পুরো পোর্শনটা ম্যাচ করে গেছে। তো আমি এই পুরো পোর্শনটার জায়গায় কি লিখছি? ডিজেড। দেখো এটা হচ্ছে আদর্শ আকারের সমাকলন। আমরা এর ফর্মুলা শিখেছি, ফর্মুলাটা কি? জেড প্লাস কনস্ট্যান্ট। এবার জেডের যে মান দেওয়া রয়েছে এই মানটা বসিয়ে দাও, এক্স ইন্টু e⁴x প্লাস কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? এটা হচ্ছে অঙ্কের টেকনিক। আচ্ছা তোমাদের আমি এবার আংশিক সমাকলন এই চ্যাপ্টারে দীর্ঘর অঙ্ক নাম্বার 3-এরটা করাচ্ছি, আগে দেখে নাও। দীর্ঘর 3, দীর্ঘর 3 কি বলেছে অঙ্কে? ইন্টিগ্রেশন e⁴x/x ইন্টু x log x প্লাস 1, x log x প্লাস কত? 1 ইন্টু ডিএক্স। কেমন? এই অঙ্কটা দিয়েছে। অঙ্কের রুলস অ্যান্ড টেকনিক দেখো। অঙ্কের টেকনিক হচ্ছে প্রথমে আমরা কাজ করি, আমরা কি দেখে অভ্যস্ত? ব্র্যাকেটের বাইরে থাকবে e⁴x, তাই না? আর ভিতরে দুটো পোর্শন দেখছি যে e⁴x ব্র্যাকেটের বাইরে আছে কিন্তু 1/x এক্সট্রা আছে না, ওই কারণে আমরা করছি কি, এই যে 1/xটা আছে না, 1/xকে ভিতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো বলো তো 1/x ভিতরে গুণ করলে কত হচ্ছে? log x প্লাস কত? 1/x, তাই না? ব্যাস, তাহলে এটা ইন্টু কত পাচ্ছি? dx। এবার তোমরাই বলো, ব্র্যাকেটের বাইরে e⁴x আর ব্র্যাকেটের মধ্যে দুটো অংশ, এই দুটো অংশের মধ্যে কোনটাকে ডেরিভেটিভ করলে কোনটা পাচ্ছি বলো? log x এর ডেরিভেটিভ করলে 1/x পাচ্ছি। তো যার তলায় দাগ দিলাম, যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু ইন্টু কি e⁴x, আমরা তাকে কি ধরে নিচ্ছি? জেড। এবার যখন আমরা ডেরিভেটিভ করব তো কি পাচ্ছি বলো তো? বা log x ফিক্সড ওর ডেরিভেটিভ তো e⁴x থাকলো পরে, যোগ e⁴x ফিক্সড log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x, আর পাশে লিখব dx ইকুয়াল টু কত বলো? dz। এখান থেকে কমন কি আসছে? e⁴x কমন আসছে, দেখো পড়ে থাকছে log x প্লাস কত? 1/x ইন্টু dx ইকুয়াল টু কত? dz। দেখো না এটা পুরোপুরি ম্যাচ করলো কিনা? এখানে পুরোপুরি ম্যাচ করে গেছে। আমি জাস্ট ওর জায়গায় কি লিখছি? ওর জায়গায় লিখছি ইন্টিগ্রেশন অফ dz। আরে ইয়ার, এটা মানে কি দাঁড়ালো? জেড প্লাস কনস্ট্যান্ট, কিন্তু জেড মানে তুমি কি ধরেছিলে? log x গুণিত কত? e⁴x প্লাস কি? কনস্ট্যান্ট। দেখো আরামসে অঙ্ক হয়ে গেল। বুঝতে পারলে?
তোমাদের এরকম ধরনের অঙ্ক এসএনদের বইয়ের যত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে উদাহরণমালা প্রশ্নমালাতে, এই চ্যাপ্টারে কিন্তু, অন্য চ্যাপ্টারে নয়, আমি সব অঙ্কগুলোকে এক জায়গায় সাজিয়ে দিচ্ছি যেন তোমাদের কষ্ট করতে না হয়। তো দেখো আর একটা অঙ্ক, অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার দীর্ঘর 5, এটা মিটিয়ে দেবো। অঙ্ক নাম্বার দীর্ঘর 5, প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার দীর্ঘের 5, ইন্টিগ্রেশন e⁴x 1/x মাইনাস 1/x² ইন্টু পাশে dx। আচ্ছা প্রত্যেকে লক্ষ্য করো, ব্র্যাকেটের বাইরে কি e⁴x, আর ব্র্যাকেটের মধ্যে কটা অংশ? দুটো অংশ, তাই না? এটা একটা অংশ আর এটা আর একটা অংশ। আচ্ছা আমি যদি এই অংশকে কোশ্চেন করি, বাবু তোর ডেরিভেটিভ কী হবে? তো 1/x বলবে, আমার ডেরিভেটিভ -1/x²। তাহলে ওকে ডেরিভেটিভ করলে ওই পোর্শনটা পাচ্ছি, যেহেতু ওকে ডেরিভেটিভ করে ওই পোর্শনটা পাচ্ছি না, তাই ওর তলায় দাগ দিলাম। আর কি বলবো বাবু, তুমি মানে 1/x ইন্টু e⁴x, ক্লিয়ার? ওটাকে আমরা কি ধরে নেব? জেড। বুঝতে পারলে? যার তলায় দাগ দেবো সেটা, ইন্টু e⁴xকে জেড ধরে নেব। এবার লক্ষ্য করো প্রত্যেকে, প্রথম ফাংশানটা ফিক্সড, পরেরটার ডেরিভেটিভ যোগ পরেরটা ফিক্সড 1/x এর ডেরিভেটিভ। 1/x এর ডেরিভেটিভ কী হবে? -1/ কত? x²। আর পাশে কি? ইন্টু dx সমান কি পাচ্ছি? dz। আমি যদি এখান থেকে e⁴xটা কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি বলো তো? 1/x প্লাসে মাইনাসে -1/x² ইন্টু dx সমান কি পেলাম বলো? dz। দেখো এই পুরো ছকটা না এর সাথে মিলে যাচ্ছে কেমন বেশ। তো আমি ওর জায়গায় কি লিখবো? ইন্টিগ্রেশন অফ dz। আর এটা মানে কি? জেড প্লাস কনস্ট্যান্ট। কিন্তু জেড মানে জানি রে বাবু 1/x ইন্টু কত? e⁴x প্লাস কনস্ট্যান্ট। দেখো অনায়াসে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে? নেক্সট দেখো আর একটা অঙ্ক, এই অঙ্কটা তোমাদের দীর্ঘর অঙ্ক নাম্বার 7, দীর্ঘর অঙ্ক নাম্বার 7। দেখো কি বলেছে অঙ্কটাই দীর্ঘর সাথে, দেখছো প্রত্যেকটা অঙ্কের কিন্তু দীর্ঘর অঙ্ক, কিন্তু e⁴x ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেটে আছে tan x মাইনাস লগ অফ cos x, ক্লিয়ার? ইন্টু dx, ব্যাস এটা দিয়েছে। এখন আমরা দেখব যে ব্র্যাকেটের বাইরে কে আছে? e⁴x, আর ব্র্যাকেটের মধ্যে কটা অংশ দেখতে পাচ্ছি? দুটো অংশ, একটা হচ্ছে tan x আর একটা হচ্ছে মাইনাস লগ cos x। এবার তোমরা ভাববে স্যার আপনি এক কাজ করুন, লগ cos x এর ডেরিভেটিভ করুন স্যার। তো লগ cos x এর ডেরিভেটিভ করলে কী হয়? লগ কাটো 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ কী হয়? মাইনাস সাইন x। কিন্তু পাচ্ছ কি? মাইনাস tan x পাচ্ছ, কিন্তু মাইনাস tan x কি আছে? নেই। ওই কারণে মাইনাস সমেত ধরে নিচ্ছি, তাহলে মাইনাস সমেত ধরলে এটা প্লাস হয়ে যাবে, ঠিক কিনা? ওই জন্য আমরা কি করছি? মাইনাস সমেত এই পার্টটাকে ধরে নিচ্ছি, মানে এই পার্টটা ডেরিভেটিভ করছি, তো আমি tan x পেয়ে যাচ্ছি। ওই জন্য আমরা কাকে জেড ধরে নেব? লেট মাইনাস লগ cos x ইন্টু e⁴x, আমরা এটাকে ধরে নিচ্ছি কি? জেড। এই অংশটাকে জেড ধরে নিচ্ছি। এখন তোমরাই বলো যখন ডেরিভেটিভ করবে তখন কি পাবে? প্রথমটা ফিক্সড, মাইনাস লগ cos x টাকে ফিক্সড রাখলাম,
কার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স যোগ, এবার ই টু দি পাওয়ার এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ এর ডেরিভেটিভ, তো মাইনাস থাকলো, লগ কাটো, লগের কি হয় 1/cos x, cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন এক্স, পাশে লিখবো কি dx ইকুয়াল টু কত dz। তো এবারে আমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই তাহলে কি পাচ্ছি, কমন নিলে পাচ্ছি মাইনাস লগ cos x মাইনাস লগ cos x, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, ই টু দি পাওয়ার এক্স তো বাইরে চলে যাচ্ছে, সাইন বাই কস মানে কি tan x dx ইকুয়াল টু কত, ইকুয়াল টু dz। প্রত্যেকে দেখো এই পার্টটা না এই পার্টের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গেছে, তাই এটা সমান কত ইন্টিগ্রেশন অফ dz, আর এটা মানে কি z প্লাস কনস্ট্যান্ট, আর z মানে কি মাইনাস লগ অফ cos x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কত সি। ব্যাস হয়ে গেল এই প্রবলেমটির অ্যান্সার। নেক্সট লিখো আরেকটা অঙ্ক। এবার যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি মাথায় রাখবে এই প্রবলেমটা হচ্ছে তোমাদের উদাহরণমালার অঙ্ক, এক্সাম্পলের অঙ্ক। বলেছিলাম না যে একই টাইপের অঙ্ক হোক তা উদাহরণমালায় কিংবা অনুশীলনীতে আমি এক জায়গায় সাজিয়ে দিচ্ছি, যার ফলে তোমরা বাড়িতে আর তোমাদেরকে পরিশ্রম করতে হবে না। অঙ্ক নাম্বার উদাহরণের 11-1, উদাহরণের 11-1, উদাহরণের 11-1 কি বলেছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স log of sec x plus tan x, log of sec x plus tan x plus sec x plus sec x into dx। ব্যাস এই হচ্ছে প্রবলেমটা। তো লক্ষ্য করো এই যে ব্র্যাকেট দেখতে পাচ্ছ না, এই ব্র্যাকেটের বাইরে কি আছে ই টু দি পাওয়ার এক্স, আর ভেতরে কটা অংশ আছে, দুটো অংশ আছে। তো আমরা যদি একে ডেরিভেটিভ করি না তাহলে ঠিক ওকেই পাবে, দেখবে করে দেখবে নিচে ওকে ডেরিভেটিভ করলে ওকেই পাবে। তাই আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি লেট যার তলায় দাগ দিলাম, যার তলায় দাগ দিলাম মানে লগ অফ কি লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু কি বলতো ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আমরা এটাকে কি ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি জেড। বলো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। এবার আমরা একে ডেরিভেটিভ করি, কেমন করে করবো, বা ফার্স্ট ফাংশন ফিক্সড অর্থাৎ লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ফিক্সড, কার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স যোগ, এবার ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, কার ডেরিভেটিভ এর, লগ কাটো, লগের ডেরিভেটিভ কি হয় বলো তো 1 বাই কত সেক এক্স প্লাস ট্যান এক্স, পাশে তো আটবে না তাই উপরে লিখছি, ইন্টু এবার ভিতরের ডেরিভেটিভ, তো সেক এক্সের ডেরিভেটিভ কি হয় সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ কি হয় সেক স্কোয়ার এক্স। পাশে কি লিখবো, পাশে লিখবো ডিএক্স সমান কত ডিজেড। এবারে লক্ষ্য করো যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স যোগ, দেখো উপর থেকে সেক এক্স যদি কমন নাও ট্যান এক্স প্লাস সেক এক্স বাই ট্যান এক্স প্লাস সেক এক্স কেটে যাবে না, শুধু পড়ে থাকবে সেক এক্স ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড। দেখো পুরো ছক ম্যাচ করে গেছে, তাই ওর জায়গায় কি লিখবো ইন্টিগ্রেশন অফ ডিজেড, এর মানে হচ্ছে জেড প্লাস কনস্ট্যান্ট, আর জেড মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ কত সেক এক্স প্লাস ট্যান এক্স, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস এটা হচ্ছে অ্যান্সার।
তোমাদের বইতে এরকম ধরনের আরও দু একটা অঙ্ক আছে, আমি একটু সাজিয়ে দিচ্ছি। তো নেক্সট অঙ্ক লিখবে দীর্ঘর অঙ্ক নাম্বার 9। তোমাকে ডিরেক্ট কিন্তু বলেনি, ইনডাইরেক্টলিভাবে কিন্তু তোমাদের অঙ্কটা দিয়েছে। মানে হয়তো তোমাকে দু এক লাইন ক্যালকুলেশন করতে হবে, তবে তুমি হয়তো এরকম ফর্মটা পাবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখলাম অনেক স্কুলের যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তাদের দেখতে পেয়েছি এই অঙ্কটা। লিখো দীর্ঘর অঙ্ক নাম্বার 9। দীর্ঘর অঙ্ক নাম্বার 9। তোমাদের আমি বারবার বলি কয়েকটা কথা, সেটা হচ্ছে অঙ্কের মধ্যে যদি কোথাও দেখতে পাও না, অঙ্কের মধ্যে যদি কোথাও দেখতে পাও 1 মাইনাস বা 1 প্লাস কস কুত্তা, তোমরা সর্বদা লিখবে ওর জায়গায় 2 কস স্কোয়ার কুত্তা বাই 2। যদি বাই চান্স দেখতে পাও 1 মাইনাস কস কুত্তা, তোমরা ওর জায়গায় কি লিখবে 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। আর আরেকটা পার্ট কি সাইন কুত্তা, ওর জায়গায় লিখবে 2 সাইন কুত্তা বাই 2 ইন্টু কস কুত্তা বাই 2। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জাতীয় কাজ, বুঝলে? তুমি যে কোনো লেভেলে 11 হোক 12 হোক বা উচ্চতর শ্রেণীতে হোক, যখনই তুমি এরকম আকার দেখতে পাবে, ক্লিয়ার, তুমি একদম সঙ্গে সঙ্গে ওগুলো লিখে ফেলবে ফর্মুলাতে। দেখবে অঙ্ক, আমি মানছি হয়তো অ্যান্সারে পৌঁছাবে না, কিন্তু অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। ওকে, তাই এটাকে আমি নাম দিয়েছি কি অ্যাম্বুলেন্স ফর্মুলা। তো দেখো এবার দীর্ঘর অঙ্ক নাম্বার 9 কি বলেছে। দীর্ঘর 9-টা একটু মন দিয়ে দেখো সবাই। ইন্টিগ্রেশন e⁴x, লব হর, লবে রয়েছে কি 2 মাইনাস সাইন 2x, 2 মাইনাস সাইন 2x, আর হরে কি আছে 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কত কস 2x ইন্টু পাশে dx। দেখো অঙ্ক কিন্তু সেম, শুধু দু এক লাইনের হেরফের। তো আমরা করছি কি ইন্টিগ্রেশন e⁴x তো থাকলো। দেখো লবে লিখছি 2 মাইনাস, আচ্ছা সাইন 2x মানে কি 2 সাইন x ইন্টু কস x। ক্লিয়ার? সাইন 2x মানে কি সাইন কুত্তা মানে কি 2 সাইন কুত্তা বাই 2 কস কুত্তা বাই 2। আর 1 মাইনাস কস কুত্তা, 1 মাইনাস কস কুত্তার ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। তো 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হয় x ইন্টু কত dx। এবার প্রত্যেকে দেখো তো একটু কি করছি কাজটা, e⁴x, মন দিয়ে দেখো সবাই। দেখো লবের প্রথম অংশ বাই হর, কি বললাম লবের প্রথম অংশ বাই হর যদি করতে যাই তো 2 কেটে যাবে না। তো 1 বাই সাইন স্কোয়ার মানে কি হয় কোসেক স্কোয়ার হয়, তাই না? তাহলে কোসেক স্কোয়ার x হলো মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর। লবের দ্বিতীয় অংশ বাই হর করলে 2 কেটে যাচ্ছে, একটা সাইন কেটে যাবে, cos x বাই সাইন x মানে কি পড়ে থাকবে পাগলা cot x। তাহলে cot x পেলাম ইন্টু dx। কেমন এটা? এবার তোমরাই বলো আমরা কি জানি cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার x, সি দিয়ে স্টার্ট না, ডেরিভেটিভ করছি যে। তো cot x এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার x, তাহলে মাইনাস সমেত ধরো না। তাহলে আমরা কি লিখবো লেট মাইনাস cot x ইন্টু e⁴x, তাই না? কারণ দেখো ব্র্যাকেটের বাইরে কে আছে e⁴x, ব্র্যাকেটের মধ্যে দুটো পোর্শন, কিন্তু আমি যদি শুধুমাত্র কটকে ধরতাম তো একটা মাইনাস আসতো, কিন্তু নাই যে, তাই মাইনাস সমেত ধরে নিচ্ছি এটা ইন্টু e⁴x, ওকেই ধরে নিলাম কি জেড। বা যখন ডেরিভেটিভ করব তাহলে প্রথম ফাংশনটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ যোগ গুড কট, আর e⁴x ফিক্সড মানে পরেরটা ফিক্সড, আগেরটা ডেরিভেটিভ। আচ্ছা আগেরটা ডেরিভেটিভ কী হয় বলো তো, মাইনাস তো ছিলই, তাহলে cot x এর ডেরিভেটিভ হচ্ছে কত মাইনাস কি মাইনাস কোসেক
স্কোয়ার এক্স, তাই না, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটা ইন্টু কত, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। স্যার এতগুলো ব্র্যাকেট কেন দিলেন, যাতে বুঝতে পারো। দেখো প্রথম ফাংশনটা কি ফিক্সড রাখলাম, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, পরেরটা ফিক্সড, সামনেরটা ডেরিভেটিভ। তো সামনে মাইনাস ছিল, মাইনাস দিলাম, কটের কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিচ্ছি, কমন নিলে কী পাচ্ছি, মাইনাস কট এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড। দেখো পুরো ছক ম্যাচ করে গেছে না, দেখো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট এক্স, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট এক্স ম্যাচ করে গেছে। তাই আমি ওর জায়গাতে কি লিখবো, ইন্টিগ্রেশন অফ ডিজেড। আর এটা মানেই জেড প্লাস কি কনস্ট্যান্ট। আর তোমরা প্রত্যেকে জানো জেড মানে কি, জেড মানে মাইনাস কট এক্স ইন্টু কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস কি কনস্ট্যান্ট। ওয়াও, কত সহজে অঙ্কটা হয়ে গেল, বুঝতে পেরেছ? স্যার এরকম ধরনের অঙ্ক আর কটা আছে স্যার? আর মাত্র 3টে রয়েছে। 3টা অঙ্ক করলেই, আর বই এরকম টাইপের অঙ্ক নাই এই চ্যাপ্টারে। তো আমি তোমাদের 3টা অঙ্কই করে দিচ্ছি, ক্লিয়ার? 3টা অঙ্ক করে দিচ্ছি, তাহলে তোমরা বাড়িতে যতগুলো অঙ্ক করলাম সবটা আজকে রিভিশন দিতে পারবে। নেক্সট লিখো পরের অঙ্ক, অঙ্ক নাম্বার 8, অঙ্ক নাম্বার 8, দীর্ঘর 8, দীর্ঘর 8। দেখো কি বলেছে দীর্ঘর অঙ্ক নাম্বার 8-এ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, লবে আছে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, আর হরে কি আছে 1 মাইনাস কস এক্স, তাই না, ইন্টু ডিএক্স। এটা দিয়েছে বাবু। তোমাদের ডিউটি কি, তোমাদের ডিউটি একটাই, ই টু দি পাওয়ার এক্স থাকলো থাক, নো প্রবলেম। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, তুমি দেখতে পেয়েছো এখানে 1 মাইনাস কস কুত্তা দেখতে পেয়েছো, তাই ওর জায়গায় কি লিখবে, 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2 মানে এক্স বাই 2। আর 1 মাইনাস সাইন কুত্তার ফর্মুলা কি, 2 সাইন কুত্তা বাই 2 ইন্টু কস কি হবে, কুত্তা বাই 2, আর পাশে কি লিখবো, ডিএক্স। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থাকলো। আর লক্ষ্য করো লবের প্রথম অংশটা বাই হর, তো 1/2 থাকলো পরে, কিন্তু নিচে সাইন স্কোয়ারটাকে টপে উঠালে কি হচ্ছে, কোসেক স্কোয়ার এক্স বাই 2। একই রকমভাবে মাইনাস যদি পরের অংশটা বাই হর করতে যাও, 2 কেটে যাচ্ছে, একটা সাইন কেটে যাবে, তো কস বাই সাইন মানে কি পড়ে থাকবে, কট কত এক্স বাই 2, তাই না, এটা ইন্টু কত ডিএক্স। বলো একদম স্পষ্ট বুঝতে পারলে কিনা সবাই? কারো মনের মধ্যে একটু কিঞ্চিত দুঃখ থাকলো না তো? সুইটি, দুঃখ নেই তো? ঠিক আছে। এবার আমাদের কাজ কি দেখো, এবার আমাদের কাজ হচ্ছে এটাই যে আমরা দেখব ব্র্যাকেটের বাইরে কে আছে, ই টু দি পাওয়ার এক্স, আর ব্র্যাকেটের মধ্যে কটা অংশ আছে, 2টো অংশ আছে না। তো কোনটাকে ডেরিভেটিভ করলে কোনটা পাচ্ছি, কটের ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার পাই, কিন্তু মাইনাস নাই যে, তাই মাইনাস সমেত ধরবো। তো লেট মাইনাস কট এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ওটাকে কি ধরে নেবো, জেড, যার তলায় দাগ দিলাম সেটা, ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরে নিলাম। এবার দেখো কত মজার বিষয়, প্রথম ফাংশনটা ফিক্সড মানে মাইনাস কট এক্স বাই 2 ফিক্সড, কার ডেরিভেটিভ, ওর ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার ই টু দি পাওয়ার এক্স ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ এর, তো মাইনাসের জন্য মাইনাস দিলাম আগে, কটের জন্য মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই 2 লিখলাম, আবার এক্স বাই 2 এর জন্য কত হবে 1/2, তাহলে এটা ইন্টু ডিএক্স সমান কি পাচ্ছি বলো, ডিজেড। বুঝতে পারলে কি করলাম, মাইনাসের জন্য মাইনাস, কটের জন্য মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই 2, আর এক্স বাই 2 এর জন্য 1/2।
যদি এখান থেকে তোমরা কমন নাও ই টু দি পাওয়ার এক্স, তো কী পাচ্ছ বাবুরা? যদি কমন নাও ই টু দি পাওয়ার এক্স, তাহলে মাইনাস কট এক্স বাই টু থাকলো পরের সামনে থেকে, আর মাইনাসে মাইনাস তো প্লাস হয়ে যায় বাবুরা, তো প্লাস এই যে 1/2 সামনে চলে আসলো ইন্টু কত কোসেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স সমান কত পাচ্ছি ডিজেড। দেখো এই পুরো ছক ম্যাচ করে গেছে এখানে, আর ম্যাচ করে গেছে তাই ওর জায়গায় কি লিখবো ইন্টিগ্রেশন অফ ডিজেড, আর এটা মানে কত জেড প্লাস কনস্ট্যান্ট। এবার তোমরা জেডের জায়গায় যে মান দেখতে পাচ্ছ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত কট এক্স বাই টু, তা পুট করলাম, তো এটা প্লাস সি হচ্ছে রেজাল্ট। ব্যাস হয়ে গেল আমাদের দীর্ঘর অঙ্ক নাম্বার 8। এবার দেখবে দীর্ঘের অঙ্ক নাম্বার 10। দীর্ঘর অঙ্ক নাম্বার 10। দেখো দীর্ঘর অঙ্ক নাম্বার 10 সেম অঙ্ক, জানো সেম অঙ্ক, শুধুমাত্র এখানে কি বলেছে জানো এই মাইনাসের জায়গায় দিয়েছে কি প্লাস। ক্লিয়ার? মাইনাসের জায়গায় কি দিয়েছে প্লাস। এখন মাইনাসের জায়গায় প্লাস দিলে যাও ওপরটা তো ঠিক থাকবে, কিন্তু 1 প্লাস কস কুত্তার সূত্র কি 2 কস স্কোয়ার কি হয় কুত্তা বাই 2। যখন তুমি 1/, করতে যাচ্ছ তাহলে 1/2 সেক স্কোয়ার হচ্ছে, প্লাস যখন পরেরটা বাই হর করতে যাচ্ছ কস কস কেটে যাবে, 2 কেটে যাবে, সাইন বাই কস মানে কি পড়ে থাকবে ট্যান পড়ে থাকবে, তো এটা পড়ে থাকবে। তোমরা জানো সবাই যে ট্যানের ডেরিভেটিভ করলে কি সেক স্কোয়ার পাওয়া যায় না, তো যেহেতু এই অংশের ডেরিভেটিভ করলে পুরোটা পেয়ে যাচ্ছি, ওই জন্য আমরা এখানে কাকে জেড ধরবো, এখানে আমরা যার তলায় দাগ দিলাম তাকে ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে, অর্থাৎ এখানে আমরা tan x বাই টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাকে আমরা ধরে নিচ্ছি কি জেড। তাহলে কি লিখবো ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ যোগ পরেরটা ফিক্সড, আগেরটা ডেরিভেটিভ, তো ট্যান কাটো, ট্যানের কি হয় ট্যানের হয় সেক স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টু এর জন্য কি হয় 1/2, তাহলে এটা ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত ইকুয়াল টু ডিজেড। এই পুরো পার্ট থেকে যদি ই টু দি পাওয়ার এক্সটা কমন নাও তাহলে কি পড়ে থাকছে বলো তো, পড়ে থাকছে tan x বাই টু প্লাস 1/2 ইন্টু সেক স্কোয়ার কত এক্স বাই টু, এটা পড়ে থাকছে ইন্টু কত ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড। দেখো এই পুরো ছক ম্যাচ করে যাচ্ছে তাই না, তাই ওর পরিবর্তে কি লিখবো ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড প্লাস সি, আর এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান কত ট্যান এক্স বাই টু প্লাস কনস্ট্যান্ট। ব্যাস এটাই হচ্ছে কি এর উত্তর। লাস্ট এই টপিকের উপর আরেকটা অঙ্ক করাবো, এই টপিকটার উপরেই, আর এই টপিকটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, এই টপিকটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে যে অঙ্কটা করাচ্ছি এবার লাস্ট। দীর্ঘর অঙ্ক নাম্বার 12। দীর্ঘর অঙ্ক নাম্বার 12। তো আমার প্রিয় ভাই বোনেরা, দীর্ঘর অঙ্ক নাম্বার 12-র আগে একটা আর অঙ্ক হবে অতি সংক্ষিপ্তের, তো লিখে নাও কি দিয়েছে অঙ্কটা অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 3। অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 3 কোশ্চেনে বলেছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আরে বাবা, এখানে তো দুটো ফাংশন গুণ হয়ে আছে, গুণফলের সূত্রের মাধ্যমে করব, ঠিক কিনা বলো আগে। কিন্তু আমরা ওই নিয়ম তো শিখবই, এই অঙ্কটা ওই নিয়মেও করব, কিন্তু এত কষ্ট করে যখন এই মেথডটা শিখলাম তো
একটু দেখি না এই অঙ্কটা পারি কিনা করতে ওই নিয়মে। দেখো সবাই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থাক। আচ্ছা এখানে কি আছে, এক্স আছে না, মনটা খুব খারাপ হয়ে গেল। কেন? যদি ওর ডেরিভেটিভ করে কত হয়, 1 হয় না? ওর ডেরিভেটিভ +1 দেওয়া থাকলে খুব ভালো হতো, কিন্তু নাই যে, তাই তুমি জোর করে দিলাম +1, আর +1 জোর করে দিলাম, তাই -1 জোর করে দিতে হবে। ইন্টু পাশে কি লিখব, ডিএক্স। বুঝতে পারলে কি কাজ করলাম? এবার আমরা এক কাজ করি, টোটাল দুটো পার্ট দেখতে পাচ্ছি তাই না? ওই কারণে আমি যদি একে ব্র্যাকেটে কনভার্ট করি না, ব্র্যাকেট, তাহলে দেখো আমি এরকম লিখতে পারি কি পারি না বলো। এবার আমি সেপারেট করে দিচ্ছি, কেমন করে? ই টু দি পাওয়ার এক্স একটা x+1 জন্য, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মানে কত, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো না এই অঙ্কটা তুমি সবচেয়ে প্রথমে করলে, ফার্স্ট অঙ্কটা তো এটা ছিল। আজকে প্রথম অঙ্ক যেটা করালাম তোমাদের, ওই অঙ্কটা এটাই তো। আর তোমরা জানো ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স হয়। তো দেখো আমরা কত সহজে অঙ্কটা সমাধান করতে পারলাম, ঠিক কিনা বলো আগে? বুঝতে কি পারলে না মাথার উপরে দিয়ে গেল? তুমি বুঝতে পেরেছো ভাই? দেখো একে সেপারেট করলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা একটা পার্ট, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা একটা পার্ট, সেপারেট করে এদের ইন্টিগ্রেশনটা আজকে প্রথমে করলাম। এবার দেখো লাস্ট অঙ্ক, দীর্ঘর অঙ্ক নাম্বার 12। হেডিং দাও দীর্ঘর অঙ্ক নাম্বার 12। দীর্ঘর অঙ্ক নাম্বার 12, প্রত্যেকে একটু মন দিয়ে দেখো। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। কি বললাম? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। কেউ টুকবে না, এই অঙ্কটা দেখে নাও, বুঝিয়ে দিই। কারণ প্রথমে আমি একটু এরর করব, তারপরে কারেক্ট করব। ক্লিয়ার? দেখো স্টুডেন্টস কিন্তু প্রথমে ভাববে কি জানো, স্টুডেন্টস প্রথমে ভাববে স্যার ই টু দি পাওয়ার এক্স তো আছেই, এক কাজ করুন স্যার, এই যে সাইন এক্স আছে না, সাইন এক্স, আপনি তো জানেন সাইন এক্স একা একা আছে বেচারা, তো সাইন এক্সের আপনি ডেরিভেটিভ কী করেন, কস এক্স করে দিন স্যার। আর এই যে কস এক্স এক্সটা বেশি লিখলেন, ওকে আপনি মাইনাস করে দিন। ঠিক কিনা বলো আগে? তোমরা কিন্তু এটা ভাববে। ক্লিয়ার? ভাবার পর না যখন তুমি সেপারেট করতে যাবে, দেখো ই টু দি পাওয়ার এক্স থাকলো, সাইন এক্স প্লাস কস এক্স থাকলো, যাক এর জন্য তো কোনো সমস্যা নেই আমার, কিন্তু পরের পোর্শন এটার সঙ্গে যখন গুণ করব না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স, দেখো এখানে গিয়ে আবার ঝামেলা লেগে রেখে দিল। ছিল কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এবার নতুন একটা অঙ্ক তৈরি হয়ে গেল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ক্লিয়ার? আমি তো ওকে অ্যাডজাস্ট করে দিলাম, কিন্তু ও ফেসে গেল। ক্লিয়ার? দেখো এটা একটা ঝামেলাদার অঙ্ক, এই কারণে। তো এরকম অঙ্ক যদি তুমি পেয়ে যাও তোমার চোখের সামনে, তাহলে কি করবে দেখো, তখন আমাদের ডিউটি হবে সাইন এক্সকে ক্লোন করতে হবে। স্যার ক্লোন কেন করব? কারণ সাইন এক্স, একটা সাইন এক্স যেমন কস এক্সকে গাইড করছে, যেন এক্সট্রা কস এক্সকে আর কেউ একজন গাইড করে। তার জন্য বুঝতে পারলে কি বললাম? দেখো সাইন এক্সের জন্য কি, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স পাওয়া যাচ্ছে না, যেমন এটার জন্য একটা পার্ট পেয়ে গেলাম, যেন ওটার জন্য একটা পার্ট পাই, এরকম একটা আমাকে পন্থা রেডি করতে হবে। তো ওই কারণে আমি একটা ছোট্ট কাজ করব, একটা সিম্পল কাজ। কি কাজ দেখে নাও, জাস্ট আমি বাইরে একটা 1/2 নিলাম, 1/2 নিয়ে ই টু দি পাওয়ার এক্স তো, আর ওকে 2 দিয়ে গুণ করছি, কী দাঁড়াচ্ছে 2 সাইন এক্স ইন্টু কত ডিএক্স। বুঝতে পারলে? 1/2 থাকলো, ই টু দি পাওয়ার এক্স থাকলো। এবার দেখো এখানে কি করছি, বলো কটা সাইন এক্স আছে এখানে? দুটো। আগে একটা সাইন এক্স খরচ করো। আচ্ছা সাইন এক্স তো, ওর ডেরিভেটিভ করলে কি হয় বলো? কস এক্স। ওকে বাড়তি লিখলে না, বাড়তি লেখার জন্য মাইনাস কস এক্স করে দাও। এবার ও তো ভ্যাঁ ভ্যাঁ করে কাটছে,
ও বলছে তোরা তো নিজে গার্ড হয়ে গেলি আর আমি লিফ গার্ড হয়ে গেলাম। তখন আমরা ওকে বলবো টেনশন নিস না, ওখানে কটা সাইন এক্স আছে? দুটো, একটা খরচ হয়েছে আর একটা তো আছে, টেনশন করে নিচ্ছিস। তাহলে প্লাস সাইন এক্স দিলাম যা, ইন্টু কত? ডিএক্স। বলো এ অবধি ওকে কিনা? এইবার আমরা করছি কি, একটু সাজিয়ে নিচ্ছি। 1/2 e⁴x থাকলো। এবার আমরা প্রথমে এই দুটোকে ব্র্যাকেটে লিখি, সাইন এক্স প্লাস কস এক্স। একই রকমভাবে আমরা এই দুটোকে ব্র্যাকেটে নিচ্ছি, মাইনাস কমন নিলে কস এক্স মাইনাস কত? সাইন এক্স। আর পাশে কি লিখবো? ইন্টিগ্রেশন ডিএক্স। ক্লিয়ার? ইন্টু ডিএক্স। এবার আমরা সেপারেট করে দিচ্ছি। যদি সেপারেট করি তো কী পাচ্ছি বলো তো? 1/2 ইন্টিগ্রেশন e⁴x, প্রথম পোর্শনের জন্য কী পাচ্ছি? সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, মাইনাস এবার হাফ ইন্টু ওর সঙ্গে গুণ করছি, 1/2 ইন্টু ইন্টিগ্রেশন e⁴x তো কস এক্স মাইনাস কত? সাইন এক্স ডিএক্স। তাহলে আমি দুটো পোর্শন পেলাম, একটা এর জন্য পেলাম আর একটা ওর জন্য পেলাম। বলে অবধি ওকে কিনা? এবার অঙ্কটা কটা অঙ্কে পরিণত হলো? দুটো অঙ্কে পরিণত হলো। আচ্ছা, এই অঙ্কটার জন্য এখন আমি এই অঙ্কটা নিয়ে ভাববো। দেখো তো কোনটাকে ডেরিভেটিভ করলে কোনটা পাচ্ছি? সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স পাচ্ছি, তাই না? তো ধরি সাইন এক্স, যার তলায় দাগ দিলাম সেটা, ইন্টু e⁴x, ওটাকে কী ধরে নেব? জেড। ঠিক তো? স্যার দেখুন না, আপনি ওই পোর্শনেও দেখুন কস এক্সকে ডেরিভেটিভ করলে তো আপনি মাইনাস সাইন এক্স পাবেন। তাহলে এখানেও ধরে নিচ্ছি, ধরি কস এক্স ইন্টু e⁴x ইকুয়াল টু, আর জেড ধরতে পারবো না, অন্য কিছু ধরে নাও ওয়াই। ক্লিয়ার? এবার যখন তুমি একে ডেরিভেটিভ করবে তো কি পাচ্ছ বলো? বা সাইন এক্স ফিক্সড, ওর ডেরিভেটিভ কত হবে? ওটাই, যোগ e⁴x ফিক্সড, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স, পাশে লিখব ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। এখান থেকে আমরা e⁴x কমন নিলাম, তো কি পড়ে থাকছে? সাইন এক্স প্লাস কত? কস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। ওয়াও, আমি এই পুরো সেটটা পেয়ে গেছি। তাই আমি ওর জায়গাতে না মানটা বসিয়ে দিই, ইন্টিগ্রেশন অফ ডিজেড। মাইনাস 1/2 তো আছে এখানে, ইন্টিগ্রেশন আছে। এবার দেখি না ওটার জন্য কি পাচ্ছি? ডেরিভেটিভ করো আবার, বা cos x ফিক্সড, ওর ডেরিভেটিভ e⁴x যোগ e⁴x ফিক্সড, ওর ডেরিভেটিভ করো, কি পাবে বলো? মাইনাস সাইন এক্স, ব্র্যাকেট কমপ্লিট, ডিএক্স ইকুয়াল টু কত পাচ্ছি? ডিওয়াই। এখান থেকে যদি e⁴xটা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি cos x মাইনাস কত? সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত রে? ডিজেড। দেখো পুরো ছক মিলে যাচ্ছে, তাই কি লিখবো? ডিওয়াই, ডিওয়াই। তাহলে এখানে পাচ্ছি কি? 1/2 ইন্টু জেড মাইনাস 1/2 ইন্টু কত? ওয়াই প্লাস কি? কনস্ট্যান্ট। কিন্তু আমি জেড মানেও জানি, ওয়াই মানেও জানি, মানটা বসিয়ে দিই এখানে, সমান কত? 1/2। জেড মানে হচ্ছে সাইন এক্স ইন্টু e⁴x মাইনাস 1/2 ওয়াই মানে কত? cos x ইন্টু e⁴x প্লাস কনস্ট্যান্ট। এটা হচ্ছে কি? এর রেজাল্ট। আশা করছি তোমরা এই টাইপ 1-এর যতগুলো অঙ্ক করালাম সবটা অঙ্ক বুঝতে পারলে। বলো কেমন লাগলো অঙ্কগুলো?